তিস্তা একটি নদীর নাম। এমন আর কতগুলো নদীর সাথে ভারত আর বাংলাদেশের নাম জড়িয়ে আছে, আর বাংলাদেশের মানুষ আর কতগুলো নদীকে নিয়ে এইভাবে তিস্তা নদীর মতো দীর্ঘশ্বাস ফেলে, সেই বিষয়টি হয়তোবা একসময় ইতিহাসে স্থান করে নেবে। তবে এরপরও বাংলাদেশের মানুষ জানতে চায় যে ফারাক্কায় যে পদ্মার পানির ন্যায্য হিস্যার জন্য লং মার্চ করতে হয়, তিস্তায় যে বাংলাদেশের মানুষকে লং মার্চ করতে হয়, ফেনী নদী নিয়ে বাংলাদেশের মানুষকে ভারতের দিকে তাকিয়ে থাকতে হয়, যে বন্ধুত্ব ভারত বাংলাদেশকে এতদিন ধরে দিয়েছে এবং যে দাবি করে যে এই বন্ধুত্ব ও সর্বোচ্চ বন্ধুত্ব একজন প্রতিবেশীর জন্য, সেই বন্ধুত্বর দাবি থেকে রংপুরের সাধারণ মানুষ, রংপুরের তিস্তাপাড়ের মানুষ, রংপুর বিভাগের তিস্তাপাড়ের যে লক্ষ লক্ষ জনগণ, তারা কিন্তু একটি দাবি তুলেছে যে তিস্তা নদী রক্ষার জন্য তারা আন্দোলনে নেমেছে। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আজকের যে বিষয়, সেই বিষয় হলো তিস্তার বিস্তার ও সমসাময়িক বিষয়। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু। আসাদুল হাবিব দুলু, আপনাকে স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে আছেন মালিক ফিদা আবদুল্লাহ খান, সিআইজিএস এর নির্বাহী পরিচালক, এবং আছেন সম্পাদক এবি নিউজ 24BD.com-এর শাহিন চৌধুরী। আপনাদের দুজনকেও স্বাগত। দর্শক, আমরা সাধারণত প্রধান শিরোনামগুলো দেখে আসি, তবে প্রধান শিরোনামগুলো আমরা আজকে না দেখে সরাসরি আমরা রংপুরে চলে যাব। রংপুর না, দুঃখিত, লালমনিরহাটে। সেখানে আছেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আসাদুল হাবিব দুলু, আপনি শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না, এখানে তো অনেক শব্দ। ঠিক আছে, সেরকম অ্যারেঞ্জমেন্ট রাখে না, আমি তো কথা না বুঝতে পারলে বলবো কি? তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে আপনি কাজ করছেন। আপনাদের যে দাবিটি আমরা দেখেছি যে 48 ঘন্টা আপনারা অবস্থান কর্মসূচি পালন করছেন, এই 48 ঘন্টা অবস্থান কর্মসূচিতেই আপনাদের দাবি আদায় হবে কিনা, বা আপনাদের আগামী দিনের কোনো লক্ষ্য আছে কিনা, আগামী দিনের কর্মসূচি কি? না, আপনারা তো জানেন যে দীর্ঘদিন যাবৎ এই তিস্তার অববাহিকার 5টি জেলা বৃহত্তর রংপুরে তিস্তার পানির বৈষম্যের কারণে আজকে তিস্তা শুকিয়ে মরুভূমি পরিণত হয়েছে। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল আন্দোলন করেছে, কিন্তু পতিত স্বৈর শাসক এই অঞ্চলের মানুষের এই দাবির প্রতি কোনো না করে তারা নতজানু পররাষ্ট্রনীতির কারণেই ভারতের সঙ্গে চুক্তি করতে সক্ষম হয়নি। এবং আমি মনে করি যে আমাদের এই আন্দোলন গোটা রংপুরবাসীকে জাগিয়ে তুলেছে। আজকে এই আন্দোলনের শুরু হয়েছে, আগামীকাল পর্যন্ত চলবে 48 ঘন্টা। এখানে রংপুরের 11টি স্থানে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে। এখনো রাত 12টা বেজে গেছে, এখনো লক্ষ লক্ষ লোক নদীর চরের মধ্যে অবস্থান নিয়ে রয়েছে। আমাদের দাবি হচ্ছে যে অতি সত্বর তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর হোক, পানির ন্যায্য হিস্যা আমরা পাই। এবং 2016 সালে আমাদের বন্ধু প্রতিম চীন রাষ্ট্র একটি সমীক্ষা করেছিল, সেখানে একটি নকশাও তৈরি হয়েছিল তিস্তা মহাপরিকল্পনার নামে। সেটারও মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ভারতের আপত্তির কারণে তারা সেটি বাস্তবায়ন করতে পারেনি। আজকে আমরা মনে করি রংপুর মানুষ যে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হয়েছে, এই এলাকার মানুষকে কোনোভাবেই গুরুত্বে আনা হয়নি। আজকে তিস্তা পাড়ের হাজার না লক্ষ কোটি মানুষ গৃহহীন, ভূমিহীন, তারা ছিন্নমূলে পরিণত হয়েছে। তাই আমরা সমস্ত রংপুরবাসীকে জাগিয়ে তুলেছি। তারা এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে। এটি কোনো ব্যক্তির আন্দোলন নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো রাজনৈতিক দলের নয়। এটি এই রংপুর জনপদের লক্ষ কোটি মানুষের আন্দোলন। আমরা আশা রাখি যে অতি সত্বর সরকার ভারতের সঙ্গে, ভারত থেকে অনেক চুক্তি করেছে বাংলাদেশ, যা ভারতকে সুবিধা দেওয়া হয়েছে। যদি ভারত আমাদেরকে তিস্তার পানি ন্যায্য হিস্যা না দেয়, তাহলে ভারতের সেই চুক্তিগুলোর সম্পর্ক তো সরকারকে বিবেচনা করতে হবে। আমরা আশা রাখি সরকার ভারতের সঙ্গে সমাধানের রাস্তায় যাবে এবং তিস্তার ন্যায্য পানি নিয়ে আসবে, এবং তিস্তা মহাপরিকল্পনার যেটা ছিল সেটা যেন বাস্তবায়ন হয়, এটাই আমাদের দাবি। এখন আসাদুল হাবিবুল্লাহ, আরেকটি বিষয় আমি জানতে চাই যে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি আপনারা গ্রহণ করেছেন, এই কর্মসূচির পরে আপনাদের এই এই দাবি আদায়ের ক্ষেত্রে আরো এক্সটেন্ড করবেন কিনা, আরো অন্য কোনো কর্মসূচির কথা ভাববেন কিনা?
জি জি, আমরা তো বলেছি যে কোনো দাবি আন্দোলন ছাড়া তো আদায় হয় না। আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না। এবং সে ব্যাপারে এই জনপদের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তারা বাড়ি ছেড়েছে, তারা চরে অবস্থান নিয়েছে। আগামী দিনে আমরা আরো নতুন নতুন কর্মসূচি অবশ্যই ঘোষণা করব, যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। জি, আসাদুল হাবিবুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি আছেন সেই আন্দোলনকারীদের মধ্যে। নিশ্চয়ই তিস্তার মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার দিকে ভারত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের বন্ধু রাষ্ট্র, তারাও কান দেবে, এবং আমাদের সরকারও হয়তোবা এই তিস্তার চুক্তির একটি দফা রফা শেষ পর্যন্ত করতে পারবে, এই প্রত্যাশা রইল। ধন্যবাদ আপনাকে। শাহিন চৌধুরী এবং মালিক ফিদা আব্দুল্লাহ খান আপনারা শুনছিলেন। আমি মালিক ফিদা আব্দুল্লাহ খানের কে একটু বলি যে আপনি শুনছিলেন আসাদুল হাবিব দুলু বলছেন যে এটি আসলে তো বছরের পর বছর ধরে এইভাবেই চালু ছিল বিষয়টি, এবং সেই জায়গার থেকেই এই ধরনের একটি কর্মসূচি দিতে বাধ্য হয়েছে এই রংপুরের মানুষ। আসলে আমি যেটি জানতে চাই যে দর্শকদেরকে কি আপনি আরেকটু খোলাসা করতে পারেন যে তিস্তার এই চুক্তিটা কি হওয়ার কথা, তিস্তার চুক্তির ক্ষেত্রে ভারতের কাছে বাংলাদেশের চাওয়াটি কি, এবং ভারতের কেন এত অনীহা? দেখুন, ধন্যবাদ আপনাকে। আমরা যে কোনো সময় একটি যখন নদী নিয়ে, আন্তঃসীমান্ত নদী নিয়ে কথা বলি, আমরা বলে থাকি যে এটা হচ্ছে কোনো বাউন্ডারি না মেনে নদী প্রবাহিত হয়। তার মানে নদীর যে পানির অধিকার যেই সব দেশের মধ্যে দিয়ে গেছে, সবারই এই অধিকার, ন্যায্য অধিকার আছে। তার মানে আমাদের তিস্তা নদীটা যদি আপনি দেখেন যে এটা মূলত ভারত এবং বাংলাদেশ থেকে এটা ব্রহ্মপুত্রতে পড়েছে, প্রায় 366 কিলোমিটার এই পুরো নদীটি লম্বা, এবং বাংলাদেশে একটি বড় অংশ এবং ভারতে আরেকটি বড় অংশ পড়েছে। এখন আমরা এই তিস্তা নদী নিয়ে কিন্তু আমরা যে ভারতের সাথে আলোচনা করেছি, অনেক বছর ধরে করছি। করার ফলে 2011-তে এই ভারতের সাথে চুক্তির ব্যাপারে একটি খসড়া, যেটাকে আমরা ড্রাফট এগ্রিমেন্ট বলি ইংলিশে, একটি খসড়া কিন্তু আমাদের টেকনিক্যাল লেভেলে কিন্তু একটি সমঝোতায় আমরা এসেছিলাম। কিন্তু পরবর্তীকালে আমাদের যে একদম যেটাকে টপ লেভেলে আমরা বলি, যেটাকে পলিটিক্যাল লেভেলে, সেখানে আমরা কোনো ডিসিশনে আসতে পারিনি দেখে এখন পর্যন্ত আমরা চুক্তিটা স্বাক্ষর করতে পারিনি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমাদের এই তিস্তা নদীর যে অববাহী ভিত্তিক যে ব্যবস্থাপনা বা এই চুক্তিতে কতগুলো, এই যে ড্রাফট চুক্তিতে যেটা তৈরি করা হয়েছে, কতগুলো ভালো জিনিস যেমন আছে, সেই ভালো জিনিসগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আজকে যে আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন, সেই আন্দোলনে হয়তো অনেককে যেতে হতো না। কিন্তু ভেরি আনফর্চুনেট, আমরা 2011-তে এটি ড্রাফট হওয়ার পরও আজকে 2025 চলে আসছে, আমরা এই চুক্তিতে স্বাক্ষর করতে পারিনি। এখানে সবচেয়ে বড় যেই ভূমিকা, সেটা ভারতের নিতে হবে। আপস্ট্রিম কান্ট্রি হিসাবে এটা ভারতকেই তার যে মানে নির্দেশনা অনুসারে, বিশেষ করে আমি বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্টের, এখানে দেখবেন যে ভারতের দুটি গভর্নমেন্ট সাধারণত এই যে পানি ব্যবস্থাপনায় কাজ করে, একটি প্রভিন্সিয়াল আর একটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা যখন 96 সালে দেখবেন যে গঙ্গা চুক্তি হয়েছিল, তখন দুটি সরকারি মধ্যে একটা সমঝোতা হয়েছিল। কিন্তু আমাদের এখানে যে মমতা ব্যানার্জির, আমি বলবো বিশেষ অনীহার জন্যই কিন্তু 2011-তে ড্রাফটটি হওয়ার পরও কিন্তু আমরা স্বাক্ষর করতে পারিনি। অতএব তারপরও এখানে কথা থেকে যায়, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও মনে করে যে হ্যাঁ, এই চুক্তি আমরা এখনই স্বাক্ষর করতে চাই, এখনও কিন্তু স্বাক্ষর করতে পারে। একটু আরো একটু খোলাসা জানতে চাই আমার জানার জন্য এবং দর্শকের জানার জন্য, যে ড্রাফটটি করা হয়েছিল সেই ড্রাফটের পুরোটাতেই কি মমতা ব্যানার্জির অনীহা ছিল, নাকি কোনো বিশেষ ক্লজগুলোতে অনীহা ছিল, বা ড্রাফটের মূল যে ক্লজগুলো সেগুলো যদি আমরা একটু জানতে ক্লজগুলোর মধ্যে অধিকাংশ চুক্তি আমরা খুব একটা ডিসক্লোজ হয়নি। মানে আমি তো পুরো চুক্তিটা দেখিনি, যতটুকু আমি দেখেছি, হ্যাঁ, যতটুকু দেখেছি যে চুক্তিটার ব্যাপারে মমতার পুরোটার ব্যাপারেই অনীহা ছিল যে তিস্তাতে পানি কম, অতএব এই চুক্তি আমরা স্বাক্ষর করব না, বা তাদের একটি আপত্তি ছিল, জোর আপত্তি ছিল। তার মানে তারা বলেছিল যে তিস্তার পরিবর্তে অন্য কোনো নদীর পানি বাংলাদেশে প্রবাহ করা যায় কিনা, এরকম একটি প্রস্তাবনা ছিল।
কিন্তু তখনকার সময় এটাকে নাকচ করে দেওয়া হয়েছে যে না, তিস্তা অববাহিকা যেহেতু আমাদের বিরাট একটি এলাকা, এই তিস্তা অববাহিকা দ্বারা আপনার আমাদের কন্ট্রোল বা আমরা বলবো ব্যবস্থাপনার মধ্যে আছে, বিশেষ করে এগ্রিকালচার এবং পানির অন্যান্য ব্যবহার, তার জন্য ওই প্রস্তাবটাকে তখন কোনো গ্রাহ্য করা হয়নি। এখন এখানে সবচেয়ে মূল যেই জায়গাটা আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গল যে কাজটা করেছে, যে তারা তাদের বলেছে যে তাদের পানির চাহিদা অনেক বেশি, অতএব পানি সেই পরিমাণ নেই, এর জন্য এই চুক্তিটা স্বাক্ষর করা যাবে না। এরকম করে তারা এই জিনিসটাকে সাজিয়েছে ভারত। তা আমার যেটা মনে হয় যে যেহেতু আমরা ট্রান্সবাউন্ডারি নদীগুলোকে আমরা সবসময় বলি যেটার অধিকার আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম দুটো কান্ট্রির মধ্যেই আছে, অতএব এখানে পানিটাকে ভাগাভাগি করা খুবই স্বাভাবিক। এবং আন্তর্জাতিক যতগুলো আইন আছে, কনভেনশন আছে, সেখানেও কিন্তু এই ভাগাভাগির কথাটা বলা হয়েছে। এখন ভাগাভাগিটা কতটুক হবে সেটা আমরা টেকনিক্যাল পর্যায়ে বা আমরা যারা এই টেকনিক্যালিটিটা দেখি তাদের পর্যায়ে আলোচনা হয়ে এটা একটি সিদ্ধান্ত হতে পারে। কিন্তু এখানে যদি পলিটিক্যাল কমিটমেন্টটা না থাকে তাহলে এই চুক্তি স্বাক্ষর খুব আপনার কাছে আমি ডিফিকাল্ট হয়ে আরো যাবে। আরো আরো বিশদ জানতে চাইবো টেকনিক্যাল বিষয়গুলো। তার আগে পলিটিক্যাল কমিটমেন্ট যেটি আপনি বললেন, শাহিন চৌধুরী, একটি নদী দুই দেশে প্রবাহিত, সেখানে পলিটিক্যাল কমিটমেন্ট আসলে এখানে কতটুকু প্রভাব রাখে? পলিটিক্যাল কমিটমেন্ট বলতে গেল 15-16 বছরে, বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সাথে ভারতের মানে কেমন বন্ধুত্ব ছিল, কি বন্ধুত্ব বাংলাদেশ পেয়েছে সেটি আমরা পরীক্ষা বা ব্যাখ্যা করতে গেলাম না। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ সরকার এবং ভারতের সরকার, কংগ্রেস এবং বিজেপি, দুই সরকারই বলেছে যে বাংলাদেশের সাথে তাদের খুবই চমৎকার একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ। সেখানে একের পর এক চুক্তি হয়েছে, কিন্তু তিস্তা চুক্তিটি হয়নি। পলিটিক্যাল কমিটমেন্ট আসলে কোনটা, কি কি বোঝাচ্ছে এখানে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচকদের ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ। আসলে প্রথমে আমরা ফিল্ডের একটি বক্তব্য শুনলাম, আসাদুল হাবিব দুলু, এবং টেকনিক্যাল পার্সন উনি এই বিষয়ে বিশেষজ্ঞ, ওনার ফিদা সাহেব, তার বক্তব্য শুনলাম। এখন আপনি যে জায়গায় এসছেন, আমরা সাংবাদিক, তো সাংবাদিকরা হলো অবজারভার, সব কিছু আমরা লক্ষ্য করি। আজকে যে চুক্তি নিয়ে ওখানে 48 ঘন্টার কর্মসূচি দেওয়া হয়েছে, ধরুন সেই চুক্তিটা হলো, সেই চুক্তি হলেও কি আমরা পানি পাবো? 1996 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে ফারাক্কা চুক্তি করেনি, তো ফারাক্কার পানি কি আমরা পাচ্ছি? সুতরাং ওই আন্দোলন এবং চুক্তি, এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না। হ্যাঁ, একটা প্রেশার সৃষ্টি করা। আপনি যে কথাটা বলেছেন যে আন্তর্জাতিক নদী, ভারত যে কাজটি করেছে, আমাদের 3টি নদীর উজানে বাদ দিয়ে রেখেছে, তিস্তা, গঙ্গা মানে পদ্মা এবং ফেনী নদী। এছাড়া গজালডোবার কথাও আমরা জানি। এই তিস্তার যে উজানের বাঁধটা, ওটাই গজলডোবা, ওই জায়গাটার নাম সেটাই আমি গজলডোবা। খোলাসা তো 3টি আসলে আন্তর্জাতিক কোনো নদীতে উজানের কোনো দেশ বাদ দিতে পারে না, এবং ভাটির দেশের পানি প্রত্যাহার করার জন্য বাদ দেয়া এটা একটা ক্রাইম। কিন্তু সেই ক্রাইমটা ভারত করছে বীর দর্পে। আপনি বলেছেন বন্ধুত্বের কথা, 15 বছরে শুনেছি যে ভারত বাংলাদেশের বন্ধুত্ব মানে চূড়ান্ত পর্যায়ে, এবং শেখ হাসিনা সরকারের একজন পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব দু দেশের সম্পর্কের গভীরতা সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, এবং তারপরেও কিন্তু মোমেন সাহেবের চাকরি যায়নি। মানে এই ধরনের একটা বক্তব্য দেওয়ার পরেও, তার মানে ভারতের সাথে বন্ধুত্বের বিষয়টা আমরা প্রচার করেছি একতরফা। আসলে কি বন্ধুত্ব সেটা তো আপনিই বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ আমরা একের পর এক ভারতের সঙ্গে চুক্তি করেছি, অসংখ্য চুক্তি করেছি, ট্রানজিট, রেল, চট্টগ্রাম বন্দর ইত্যাদি ইত্যাদি, অনেক চুক্তি করেছি, কিন্তু এই তিস্তা চুক্তি হয়নি। কেন বলা হচ্ছে যে মমতা বিরোধিতা করছে? এটাও এক ধরনের নাটক। মমতা, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো কিছু ডিজায়ার করে, কোনো রাজ্য সরকারের সেটা বাধা দেওয়ার কোনো অধিকার নাই, পারে না। তার মানে আমাদের সঙ্গে এই চুক্তিটি করবে না বলেই মমতাকে রেডি রাখা হয়েছে, বুঝতে পারছেন? এটা হলো আমার মানে মূল্যায়ন। সুতরাং আমি যে বিষয়টা আমি বলতে চাই
যে উত্তরাঞ্চলের মানুষের এই দুঃখ দুর্দশা এবং কৃষিকাজ, এটাকে যদি আপনি বাঁচিয়ে রাখতে চান, আমাদের ওই উন্নয়ন করতে চান এবং মঙ্গাপরিত এলাকাকে মঙ্গা থেকে বাঁচাতে চান, আমাদের যে চীনের যে প্রস্তাবটা আছে তিস্তা মহাপরিকল্পনা, যেটা 2020 সালে প্রস্তাবটি দেওয়া হয়েছিল, $8.5 বিলিয়ন এই প্রজেক্ট, আমাদের এইটা বাস্তবায়ন করতে হবে। এবং এই চুক্তিও কিন্তু তাদের এই প্রস্তাব কিন্তু সাবেক সরকার কোনো উদ্যোগ নিতে পারেনি ভারতের বাধার কারণে। কি বন্ধুত্ব দেখেন, ভারত আমাকে পানি দেবে না, আমি যে পানি বিকল্প উৎস তৈরি করব, রিজার্ভার তৈরি করব, সেখানেও ভারতের আপত্তি। ওই প্রজেক্টটা কি ছিল আপনি নিশ্চয়ই জানেন, উনি তো আরও জানেন, বিদেশের এক্সপার্ট। প্রকল্পটা কি ছিল যে ওখানে একটা বাঁধ হবে, এমন বাঁধ যে বাঁধটা অর্থাৎ আমাদের যে ফ্লাশ ফ্লাড মানে বন্যার সময় যে বেশি পানি ছেড়ে দেওয়া হয়, আমরা ভেসে যাই, সেটা ওই বাঁধ থাকলে আমাদেরকে ভাসাতে পারবে না, সেটা এরকমই একটি বাঁধ। এবং প্রয়োজনে ভারতের অংশেই তারা বন্যা হয়ে যাবে, কিন্তু আমরা সময় মতো পানি ছাড়তে পারবো। আর সবচেয়ে যে বড় বিষয়টা, পুরো তিস্তা এলাকাটা ড্রেজিং করে এতই গভীর করা হবে যে জলাশয় তৈরি হবে, অর্থাৎ আমরা বর্ষা মৌসুমে ওইখানে পানি ধারণ করে রাখব এবং পুরো শেষ মৌসুম, শুকনো মৌসুম, আমরা সেই পানি দিয়ে উত্তরাঞ্চলে শেষ আমরা কাজ এই করব। টেকনিক্যাল এবং ব্যাখ্যাটি আমরা একটু শেষ করি, সেটা হলো আর দুই পাশে 2টি স্যাটেলাইট সিটি হবে এবং যার সঙ্গে এই তিস্তাকে কেন্দ্র করে ওখানে শিল্পায়ন হবে এবং এলাকার মানুষের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এই ধরনের একটি প্রকল্প যদি যারা আমাদেরকে বাদ দিয়ে আটকে রেখেছে তাদের বাধার কারণেই আমরা না করি, তাহলে তো কিছু করার নাই। সুতরাং এখন ওই প্রকল্পের দিকে যেতে হবে। আজকে যে চুক্তি নিয়ে আন্দোলন হচ্ছে, এই চুক্তি করে কোনো লাভ হবে না। আমি তো বলেইছি ফারাক্কা চুক্তি আমাদের আছে, ফারাক্কা আমরা পাচ্ছি, আপনি যান এখন রাজশাহীতে, আর 1 মাস পরে গিয়ে দেখবেন যে পদ্মা দিয়ে গরু গাড়ি চলছে। সুতরাং আমি যেটা মনে করি, এই ব্যবস্থা নিতে হবে উত্তরাঞ্চলকে বাঁচানোর জন্যে, কৃষিকে বাঁচানোর জন্যে, দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্যে। সুতরাং আপনি প্রতিবেশী রাষ্ট্র খুশি হবে কি হবে না, এটা ভাবার আমার মনে হয় কোনো আমি সুযোগ নেই। একটু সংক্ষেপে বলবো যে আমার যতটুকু মনে আছে যে 2020 সালে যে কথাটি বললেন, তখন চীনের যিনি অ্যাম্বাসেডর আছেন তিনি কিন্তু রংপুর গিয়েছিলেন, এই তিস্তার পাড়ে গিয়েছিলেন এবং তখন সব মিডিয়াও গিয়েছে। এবং সেই সময়ে সরকারের যে ভূমিকা ছিল, সরকার সব মিডিয়াকে সেখানে নিয়ে গেলেন এবং সেটাকে অনেক বেশি এমফেসাইজ করলেন। কিন্তু পরে দেখা গেল যে আমরা যতটুকু জানতে পারলাম যে এইটা এমফেসাইজ করার পরে যখন ভারত দেখলো, ভারত দেখার পরে যে ভারত তিস্তা চুক্তি নিয়ে আগ্রহ প্রকাশ করলো। আমরা একজন টেকনিক্যাল পার্সন হিসেবে যদি আমরা একটু আপনার কাছ থেকে জানতে পারতাম যে আসলে চীনের যে প্রস্তাবটি ছিল, সেই প্রস্তাবটি কি ছিল এবং ওই সময় ভারত হঠাৎ করে কেন তিস্তা চুক্তির ব্যাপারে আগ্রহী হয়ে উঠলো? দেখুন, 2016-তে পাওয়ার চায়না এবং পানি উন্নয়ন বোর্ডের মধ্যে একটি এমইউ সাইন হয়েছিল, সমঝোতা স্মারক যেটাকে বলি। সেইটারই আন্ডারে পাওয়ার চায়না এই তিস্তা নদীর সহ 7টি নদীর একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। দুটো জিনিস, একটি হচ্ছে মাস্টার প্ল্যান, তার মধ্যে অন্যতম হচ্ছে তিস্তা, এছাড়াও গঙ্গা, ব্রহ্মপুত্র এই নদীগুলোও আছে। এবং এই 7টি নদী থেকে একটি নদীর একটি ফিজিবিলিটি স্টাডি করেছে, সেটা হচ্ছে তিস্তা। সেখানে উনি যেটা বলেছেন, আমি আরেকটু বিশদভাবে বলবো, টেকনিক্যালিটি, যেহেতু আমরা টেকনিক্যাল পার্সন, আমি টেকনিক্যাল পয়েন্টে কথাগুলো বলবো। সেখানে যেটা বলা হয়েছিল যে তিস্তা নদীটা আমরা কম বেশি আমরা বলে থাকি যে কিছু কিছু জায়গায় 5.5 কিলোমিটার চওড়া, কিছু কিছু জায়গায় 3.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার। অতএব এই যে বড় একটি নদী, চওড়া নদী, এটাকে কমিয়ে এনে 700 মিটারের মধ্যে নিয়ে আসা হবে, তাহলে আমরা অনেক ভূমি পুনরুদ্ধার করতে পারবো। এরকম একটি আইডিয়া ছিল ওই মহাপরিকল্পনা বা ফিজিবিলিটি স্টাডিতে। সেকেন্ড যেটা ছিল যে এই যে আমি ভূমি পুনরুদ্ধার করব, তার মানে আমাকে আরও দূরে কিছু বাঁধ নির্মাণ করতে হবে এবং আমি ড্রেজিং করব, ড্রেজিং করে যেন আমরা বন্যার পানিটাকে আমরা নামিয়ে দিতে পারি। তিস্তা পাড়ের দেখবেন যে দুটো জিনিস খুবই মারাত্মক। একটি হচ্ছে বন্যায় ভাসিয়ে নিয়ে যায় প্রতি বছর, কারণ এটি একটি ফ্লাশি রিভার। আর সেকেন্ড হচ্ছে নদীর পাড় ভেঙে যায়। আপনি বন্যার হলে কিন্তু মানুষ টেম্পোরারি কোথাও আশ্রয় নিয়ে আবার আগের জায়গায় ফেরত আসতে পারে,
কিন্তু যদি একজন মানুষ ভূমিহীন বা গৃহহীন হয়ে যায়, তার কিন্তু সর্বশান্ত শেষ হয়ে যাচ্ছে। তার মানে একটা ইরোশন এখানে একটা বড়, মানে আমি নদীর পাড়ের ভাঙন একটি বড় সমস্যা, আরেকটি হচ্ছে ফ্লাড। এই দুটিকে মাথায় রেখেই তারা চিন্তা করেছিল যে আমরা যদি ড্রেজিং করে এই দুপাড়ের বাঁধ করে এবং পাড়টাকে যদি আমরা বেঁধে দিতে পারি, তাহলে নদীটাকে শাসন করে এই 5.5 কিলোমিটার বা 3.5 কিলোমিটার থেকে আমরা 700 মিটার বা 101 কিলোমিটারের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। তো এই ধরনের একটি ফিজিবিলিটি স্টাডি করেছে। এই ফিজিবিলিটি স্টাডিটাকে যখন আরও বিশদভাবে দেখা হয়, তখন বলা হয়েছিল যে না, এটাকে আরেকটু বেশি স্টাডি করা উচিত, কারণ এই নদীটার একটু নেচার আছে। আমরা যেটাকে দেখেছি গত 200 থেকে 300 বছরে, এই নদীটাকে বলা হয় যে ফ্যান রিভার, মানে সুইং করে, মানে এখন যেখানে আছে সেখান থেকে আবার সে সরে আরেক জায়গায় চলে যায় এবং খুব দ্রুত মনে হয়, দ্রুত এত দ্রুত সে সুইং এই অন্য পথ কোনো নদী করে। করে তো না। অতএব এখানে যে ইঞ্জিনিয়ারিং সেন্সে যে ইন্টারভেনশন করা যাবে না তা নয়, করা যাবে, কিন্তু আরেকটু বিশদভাবে এটাকে দেখে ভেবে এটা চিন্তে করা করতে উচিত। হবে। এবং পাওয়ার চায়না যখন এই স্টাডিটা করে, ইন্টারেস্টিং হচ্ছে এখানে আমাদের বাংলাদেশি যারা টেকনিক্যাল পার্সন আছে তাদের সাথে কিন্তু এটা তারা ডিসকাস করেন। চাইনিজদের একটা নিয়ম হচ্ছে যে তারা নিজেদের লোক এসে তারা নিজেরা স্টাডি করে একটা রিপোর্ট তৈরি করে। এখানেও পাওয়ার চায়না সেইটা করেছে। তাহলে আজকে যে আপনারা আন্দোলন বা আমরা যেটাই দেখি না কেন, আমি একটু ওনার সাথে একটু দ্বিমত করব। এই আন্দোলনের কিন্তু একটা ভূমিকা আছে, কারণ এইটাকে আমরা বলি যে যখন আমরা ওয়াটার ডিপ্লোম্যাসির ওয়ার্ডটা ইউজ করি, আমরা ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3 তিনটা লেভেলে আমরা বলি ডিপ্লোম্যাসিটা। ট্র্যাক 1 মানে হচ্ছে হাইয়েস্ট লেভেল, যারা পলিটিশিয়ান বা যারা ক্ষমতায় আছে। ট্র্যাক 2 আমরা যারা টেকনিক্যাল পিপল। আর ট্র্যাক 3 মানে হচ্ছে যারা ম্যাস পিপল, মাস পিপল, তিস্তা পাড়ের লোক। তো এই ধরনের কিন্তু ধরেন যারা মূল যে স্টেকহোল্ডার। মূল স্টেক হোল্ডার, তাদের যে দাবি, এটা ডেফিনেটলি এটার একটা ইম্প্যাক্ট আমি মনে করি ভারতে হবে। এবং আমাদের বাংলাদেশের যারা পলিসি লেভেলে বা ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন, আমাদের উপদেষ্টারা যারা আছেন, তাদের মধ্যেও একটা হবে যে না, ওখানকার লোকরা এই জিনিসটা চাচ্ছে। এখন তারা তো আর জানে না যে মহাপরিকল্পনাটা বাস্তবায়নের জন্য যে আরও ফার্দার স্টাডি করা দরকার বা এটা আদৌ সম্ভব কিনা, এটা তো তাদের বিষয় না। কিন্তু গভর্নমেন্টকে যে জিনিসটা করতে হবে, যদি ওই পরিকল্পনা অনুসারে এটা বাস্তবায়ন যোগ্য হয়, এটার একটি দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তটা নেওয়ার জন্যই তাদের টেকনিক্যাল লোকদের সাথে আলোচনা দরকার, এটা আমি মনে করি। আর যেটা রিজার্ভার ক্রিয়েটের কথা বলা হয়েছে, নদীটাকে বলা হয় এটা খুবই একটি স্টিফ নদী, মানে খাড়া। মানে আমাদের বাংলাদেশে যতগুলো নদী আছে, আমরা বলি প্রায় 1158টার মতন নদী আছে, আমরা রিসেন্টলি বের করেছি। এর মধ্যে সবচেয়ে যদি আমরা স্টিফ নদী বলি বা খাড়া নদী বলি, সে খাড়া নদীর অন্যতম হচ্ছে তিস্তা। অতএব এখানে খনন করে হয়তো আমরা যে রিজার্ভার ক্রিয়েটটা কতখানি করতে পারবো, এটা নিয়ে এখনও প্রশ্ন আছে। প্রশ্ন আছে মানে হচ্ছে এটাকে দেখতে হবে বিশদভাবে। কিন্তু আমরা নদীর যে তীর ভাঙন এবং দুই পারে যে বন্যা কবলিত যেটা হচ্ছে, সেটাকে আমরা রক্ষা করতে পারবো এই মহাপরিকল্পনা এবং ফিজিবিলিটির মধ্যে, সেই জিনিসটা আমরা আছে। এই বিষয় নিয়ে আরো বিশদ আলোচনা করব আপনাদের দুজনের সঙ্গেই। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারটি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানার, আপনারা সেখানে কমেন্টে জানাতে পারেন। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও মূল আলোচনায় যুক্ত হব। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা চাইলে সেখানে যুক্ত হয়ে আপনাদের প্রশ্ন কমেন্ট আকারে লিখতে পারেন। যেটি বলছিলাম জনাব ফিদার কাছে, যে এই তিস্তা নদীর বিষয়টি বললেনই। তিস্তা নদীর যে ডিপ্লোম্যাসি বলছিলেন, যে ওয়াটার ডিপ্লোম্যাসি, এই ওয়াটার ডিপ্লোম্যাসি, যদি শুধু ওয়াটার ডিপ্লোম্যাসির কথা বলা হয়, তাহলে আপনি তিস্তার বিষয়টি বলবেন। এবং এর সঙ্গে আরও একটি প্রশ্ন জুড়ে দিতে চাই, যে বাংলাদেশের সাথে ভারতের ফুল যে ডিপ্লোম্যাসি, সেই ডিপ্লোম্যাসির মধ্যে ওয়াটার ডিপ্লোম্যাসি কত অংশ? আমি জানি আপনাকে বোঝাতে পেরেছি ধন্যবাদ। কিনা। না, বুঝতে পেরেছি। না, যেমন উনি যে কথাটা বলছিলেন যে আমাদের ভারতের সাথে যে চুক্তিগুলো কেন্দ্রীয় সরকার যদি করতে চায়, করতে পারে, ইটস ট্রু। আমি ওনার সাথে ফুললি অ্যাগ্রি। যদি কেন্দ্রীয় সরকার মনে করে যে আমরা বাংলাদেশের সাথে কোনো একটা চুক্তি স্বাক্ষর করব, এটা নট নেসেসারি যে
আমাদের প্রভিন্সিয়াল কোনো একটি বা রাজ্য সরকারের সাথে ডিসকাশন করেই করতে হবে। এখানে ডিপ্লোম্যাসিটা আমি কেন বলবো যে আমাদের ট্র্যাক 1 লেভেল বা ট্র্যাক 2 লেভেলের ডিপ্লোম্যাসিটা, আমি বলবো 2 লেভেলের ডিপ্লোম্যাসিটা অনেক সহজ, যেহেতু এটা সায়েন্টিফিক লেভেলে। আমরা অনেক সময় দেখেছি যে তাদের সায়েন্টিস্ট লেভেলে বা আমাদের সায়েন্টিস্ট লেভেলেও এই জিনিসটা বুঝতে সায়েন্স পারে, যেহেতু ট্রুথকে বেশি ট্রুথকে বিশ্বাস করে, সত্যকে এটাকে বেশি বিশ্বাস করে, কিন্তু যখনই এটা উভয়ের জন্যই পলিটিক্যাল, যা সত্য তাহা তারা মেনে নেয়। কিন্তু যখনই বিজ্ঞানীরা। এটা পলিটিক্যাল লেভেলে চলে যায় তখনই এটাকে তারা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করে। মানে ইনস্ট্রুমেন্ট আমি বলবো যে, যেহেতু আমি পলিটিক্যাল কথা এখানে বলতে চাচ্ছি না, টেকনিক্যাল লোক, যে এটাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করে বিভিন্ন দেনা পাওনার ব্যাপারে। কিন্তু যদি পলিটিশিয়ানরা এই টেকনিক্যাল যারা ট্র্যাক 2 লেভেলে যারা কাজ করে তাদের মতামতটাকে যদি বেশি প্রাধান্য দিত, আমি বলবো বোথ দ্য কান্ট্রিজ, তাহলে কিন্তু এই ডিপ্লোম্যাসিটা অনেক বেশি সহজ যেটা হতো। অন্য দেশে হয়, অন্য আমাদের এই দেশে হয়। সাবকন্টিনেন্টে হয় আপনি না। যদি ইউরোপে দেখেন, আমাদের পলিটিশিয়ানরা সম্ভবত সব বিষয়ে জ্ঞান রাখে। জি, আমাদের যদি ইউরোপে দেখেন যে সব জায়গায় কোনো একটা চুক্তির ব্যাপারে সবচেয়ে প্রাধান্য থাকে ট্র্যাক 2 লেভেলের লোকদের, তারাই এটাকে নিয়ে যায়। এই আরো বিশেষ করে এই ধরনের এনভায়রনমেন্টাল যে পার্সপেক্টিভে। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য যে আমরা ট্র্যাক 2 লেভেলে যারা আমরা কাজ করি তারা আসলে ওই লেভেল পর্যন্ত তারা যেতে পারে না, কারণ এটা মোস্টলি গভর্ন করে বাই দ্য পলিটিশিয়ান। তো এখন ধরেন বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ওয়াটার ডিপ্লোম্যাসি যদি পুরো ডিপ্লোম্যাসির মধ্যে বলেন, এটা অবশ্যই একটা বড় একটি জায়গা এটা দখল করে আছে। টোটাল আমাদের 54টি নদী তো ওইটা না, আমি বলছি যেমন ধরেন আমরা তো সিকিউরিটিকে দুইভাবে ভাগ করি, একটি হচ্ছে ট্র্যাডিশনাল আর একটা হচ্ছে আনট্র্যাডিশনাল সিকিউরিটি। ট্র্যাডিশনাল সিকিউরিটি যেটা হচ্ছে ফোর্স দিয়ে করা হয়, আর যেটা আনট্র্যাডিশনাল সেটাকে আমরা বলি এই ওয়াটার ডিপ্লোম্যাসি বা ওয়াটার সিকিউরিটি। এখন সেই পার্সপেক্টিভে যদি আপনি আমাদের বাংলাদেশের এই বড় বড় নদীগুলো দেখেন, তার মধ্যে 54টাই হচ্ছে ভারতের সাথে। তো এখন এই ভারতের সাথে যে 54টা নদীর মধ্যেও কিন্তু আমরা একটা প্রায়োরিটি ফিক্স করেছি যে কোনগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, মানে ডিপ্লোম্যাসিতে। যেমন আমরা সবার আগে আমরা মনে করি যে গঙ্গা হচ্ছে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, তারপরই তিস্তা, তারপরই ফেনী, তারপরই মনু, মুহুরী, গোমতী, খোয়াই, এইভাবে 8টি নদী দেখবেন আমরা প্রায় এই কথাগুলো বলে থাকি। তার মানে এটা একটা প্রায়োরিটি ফিক্সেশন হয়েছে বাংলাদেশের ডিম্যান্ডের পার্সপেক্টিভে। তা আনফর্চুনেটলি আমরা কিন্তু একটি ছাড়া কোনো চুক্তি স্বাক্ষর করতে পারি। আমরা কি ভারতের কাছে খুব বেশি কিছু চাচ্ছি? না। মানে ভারত কি এটা বলতে পারবে যে বাংলাদেশ অনেক বেশি চাচ্ছে? দেখুন যখন ন্যায্য হিস্সা কেন বলতে হচ্ছে আমরা বারবারে? ন্যায্য, এর জন্য ন্যায্যটা হয়তো ধরেন বাংলাতে বলা হয়। আমি একটা চান্স হয়েছিল যে ইউএসএতে হার্ভার্ড অ্যান্ড এমআইটিতে আমি ওয়াটার ডিপ্লোম্যাসির উপর 15 ডেজের একটা কোর্স করেছিলাম। যে কোনো এই ধরনের ডিপ্লোম্যাসিতে বোথ দ্য কান্ট্রিজ বিভিন্ন অপশন নিয়ে যায়, তৈরি থাকে, আগে থেকে হোমওয়ার্ক করে বলা থাকে যে আমরা কোন কোন অপশনে যেতে পারি। তারপরই দুটি কান্ট্রির মধ্যে একটা ঐক্যমতে হয়। এই ঐক্যমতটা হয় মূলত টেকনিক্যাল পিপলদের লেভেলে। তারপর এটা যখন পলিটিশিয়ান লেভেলে তখন এটা পৌঁছায়, তখন তারা যদি দেখে যে এটার মধ্যে ভাষাগত কি হবে, তারপর সাধারণত চুক্তিগুলো স্বাক্ষর হয়। এটা ন্যায্য হিস্সাটা বলা হচ্ছে এর জন্যই যে একটি নদী যখন দুটো দেশ দিয়ে বা 3টা দেশ দিয়ে প্রবাহিত হয়, প্রতিটা দেশেরই একটি ডিম্যান্ড থাকে, পানির একটা চাহিদা থাকে, একটা ন্যায্যতা থাকে, একটা ইকুইটি থাকে। সেই পার্সপেক্টিভে এই কথাটা বলা আমি হয়। শাহিন চৌধুরীর কাছে এই বিষয়টি নিয়ে যেতে চাই যে এমন কি বিষয় যে আমরা এমন চাচ্ছি যে পশ্চিমবঙ্গের যারা তিস্তা পাড়ের আছে, তিস্তার যারা উপকারভোগী, তাদেরকে হুমকির মুখে ফেলে আমাদেরকে জল দিন, মানে পশ্চিমবঙ্গের তারা যে জল দিতে চান না আমাদেরকে, জল তাদের বলে দাবি করেন তারা, সেই জায়গা থেকে আমি জানতে চাচ্ছি আমরা পানির ন্যায্য হিস্সা কতবার চাইবো, কত বছর ধরে চাইবো, ভারতকে কতবার বোঝাতে হবে? ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু ফিদা সাহেবের একটা বিষয় আমি একটু সংযোজন করতে চাই। জি। সেটা হলো উনি যে কথাটা বলেছেন যে তিস্তা পাড়ের এই 48 ঘন্টার কর্মসূচি, এই কর্মসূচির কারণে একটা প্রেশার ক্রিয়েট হবে, বাংলাদেশের মানুষের জনগণ এই অবস্থানটা ভারত উপলব্ধি করবে। ভারত উপলব্ধি করবে যে আমরা উপলব্ধি করবো, এটা প্রত্যাশা, আমার প্রত্যাশা, ফিদা সাহেবের প্রত্যাশা। কিন্তু আমি এখানে একটু উদাহরণ দিতে চাই। জুলাই ছাত্রগণ অভ্যুত্থান যেটা, সেই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর জনগণের সমর্থন ছিল না? ছিল, নিশ্চয়ই ছিল।
এবং এই 48 ঘন্টার যে কর্মসূচি উত্তরাঞ্চলে, এটা তো শুধু নীলফামারী রংপুর এর মধ্যে সীমাবদ্ধ। আর এটা ছিল গোটা জাতির অভ্যুত্থান, যার সঙ্গে আপামর জনসাধারণের যুক্ত ছিল, রিক্সা শ্রমিক যুক্ত ছিল, রাজনৈতিক দল যুক্ত ছিল, এবং এই একটি ফ্যাসিস্ট এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপরেও কি ভারতের এই এই ভারত তো আন্দোলনের কোনো সমর্থন আমাদের আছে? মুক্তিযুদ্ধে সেটা সহায়তা করেছে, হ্যাঁ। সেই জন্যই তো এখনো সহায়তা করা উচিত। উচিত, সেটাই তো উচিত, সেই জন্যই তো আমরা তাদেরকে বন্ধু ভাবতাম। কিন্তু দেখেন 6 মাস চলে গেল, এখনো পর্যন্ত কি এই সরকারের সঙ্গে, এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হয়েছে? হয়নি। এমনকি গত 6 মাসে ভারত সরকার আমাদের সকল কাজে, অর্থাৎ প্রথম উদাহরণ দেখেন, এই নদীর সঙ্গে আনি, এই অভ্যুত্থানের পরে প্রথম ভারত কি অ্যাকশন নিল আমাদের বিরুদ্ধে? ফেনী নদীর বাঁধ ছেড়ে দিল। যেই ফেনীতে কোনোদিনই বন্যা হয়নি, কোনোদিনই বন্যা হয়নি, 30 বছরের বন্যার মৌসুমে দেখা বন্যা যায়নি। হয়নি, বাঁধ ছেড়ে দিল এবং হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বন্যার পানিতে ডুবে গেল। কি ভয়াবহ অবস্থা সৃষ্টি হলো। তো গেল এরপরে একের পর এক, এবং ভারতের মিডিয়াগুলো যেভাবে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, সেটা তো মানে নজিরবিহীন। বন্ধু বাংলাদেশের একটি বন্ধু, ডেপুটি, অথচ হ্যাঁ। কাউন্সিলেও হামলা করেছে সেখানকার সেখানে আমাদের মানুষ। এখানে না, পরামর্শে শুধু তাদেরকে ধরা হয়। কলকাতা এবং আগরতলা দুটি আমাদের ডেপুটি হাই কমিশনে হামলা করেছে এবং সেটা বন্ধ করে দিতে হয়েছে। তার মানে কি, আমাদের জনগণের মতামতের কোনো গুরুত্ব ভারতের কাছে নেই। ভারতের কাছে গুরুত্বটা ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতামত। সেই কারণেই আওয়ামী লীগও কি পুরোপুরি মতামতের ছিল নাকি না শেষ পর্যন্ত শেখ হাসিনার উপরেই ছিল? সেটা হয়তো ব্যক্তির উপরে চলে গেছে সেটা, কিন্তু কারণ শেখ হাসিনা কিন্তু ভারতে আছেন। আছেন এবং দেখেন, এটা নিয়েও তো বিতর্ক। আমরা কিন্তু তাকে ফেরত চেয়েছি, ফরমালি আমাদের ফরেন অফিস ফেরত চেয়েছে, এমনকি ইন্টারপোলের নোটিশও সার্ভ করা হয়েছে। তারপরেও কিন্তু ভারত এ ব্যাপারে কোনো কমেন্ট করেনি, এবং আমি নিশ্চিত বলতে পারি ভারত তাকে ফেরত দেবে না বাংলাদেশে, যতই করেন। অর্থাৎ তার অনুপস্থিতিতেই বাংলাদেশে তার বিচার হবে, তাকে ভারত ফেরত দেবে না। এখন আপনি যে প্রশ্ন আসছিলেন যে পশ্চিমবঙ্গে আমরা বঞ্চিত করছি কিনা, মানে আমাদের চাওয়া কি এমন যে হ্যাঁ। পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করে আমাদেরকে দেওয়া হোক? হ্যাঁ, কিন্তু আমি নিজের আত্মসমালোচনায় বলছি। হ্যাঁ, সেটা বাংলাদেশের এই পক্ষে। যে নদীটা তিস্তা, এটার উৎপত্তি হলো সিকিমে, ভারতের সিকিমে। সিকিম তো জানেনই যে পাহাড়ি একটি স্টেট, সেখান থেকে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে বাংলাদেশে আসছে। এই নদীর দুপারে যে জনগণ বসবাস করে, তাতে দেখা যায় শুধু বাংলাদেশ অংশে বসবাসকারী জনগণের সংখ্যা 70%। তার মানে পশ্চিমবঙ্গে কিন্তু এই দুপারে খুব বসতির বেশি মানুষ সংখ্যা নেই, কারণ যেহেতু মাত্র এটা পাহাড়ি। 30%। খেয়াল করেন, তার মানে কিন্তু আমাদের দাবিটা কিন্তু এখানেও অনেক বেশি যৌক্তিক। বরং আমি 70% লোকের হিস্সাটা চাচ্ছি, 30%। আর তারা তো উজানে আছে, তাদেরকে বঞ্চিত করার কোনো কারণ নেই। কারণ উজানের থেকে তো তাদের বাদও আছে। আমরা যদি ওই চুক্তির কথা বলি, আমরা তো চুক্তি করা মানেই তো পুরো পানিটাই এদিকে প্রবাহিত হবে না, তারা তো তাদের অংশটুক রেখে আমাদেরকে দেবেন। সুতরাং আমাদের এই দাবিটা মোটেই অযৌক্তিক নয়। আমরা এই আলোচনায় আরেকটু আরো যাব। আমরা ছোট একটি বিরতির সময় হয়েছে। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারের নিচ্ছি আরেকটি বিরতি থেকে ফিরে আবারও মূল আলোচনায় যুক্ত হব। দর্শক থাকুন আমাদের সঙ্গেই। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। শাহিদ চৌধুরী যে কথাটি বলছিলেন যে বাংলাদেশ অংশে 70% মানুষই বাংলাদেশ অংশে তিস্তা পারেন। আমি যেটি আত্মসমালোচনার জন্য আপনার কাছে জানতে চেয়েছিলাম যে ভারতের কাছে কি আমাদের যে চাওয়া, সে চাওয়া কি তাদের কাছে কোনো অন্যায় আবদার, মানে আমরা খুব অযৌক্তিকভাবে বেশি চাচ্ছি কিনা? এই ন্যায্য হিস্সা কতদিন ধরে বন্ধু ভারতের কাছে বাংলাদেশকে চাইতে হবে? ধন্যবাদ। আমরা তো মানে এই আলোচনায় বোঝা গেছে যে 70% লোকের দাবি আর 30% লোকের দাবি কি সমান না। সুতরাং আমরা যে দাবিটা করছি একেবারেই ন্যায্য দাবি, এটা মোটেই অমূলক কিছু আমরা চাচ্ছি না। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে কতদিন আমাদের এই দাবিটা করতে হবে, সেটা আমি জানি না। এটা আদৌ এটা সুরাহা হবে কিনা আমি জানি না। কারণ হলো, গ্লোবালি ভারতের অবস্থান এবং আমাদের অবস্থানের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে।
আপনি এই বিষয়টা নিয়ে যদি চায়নার সঙ্গে জটিলতা হতো, চায়না যত তাড়াতাড়ি ভারতের কাছ থেকে এই দাবিটা আদায় করে নিতে পারত, সেটা আমাদের পক্ষে সেটা সম্ভব নয় বলেই আজকে পর্যন্ত আমরা আদায় করতে পারিনি। এবং 15 বছরে শেখ হাসিনা শাসন আমলে 15.5 বছরে এই বিষয়টা উনি অনেকবার ভারত সফরে গিয়েছেন, আলোচনায় এসছে, কিন্তু নানান কারণে চুক্তি হয়নি মানে ভারতের ইচ্ছা নাই, সেই কারণেই হয়নি। এবং এই সরকার এসে সেটা কতদিনে করতে পারবেন সেটাও আমি জানি না। তবে আমি মনে করি আজকে যে ইয়েটা হচ্ছে, প্রেশারটা অব্যাহত রাখতে হবে, অধিকারটা আদায়ের জন্যে অব্যাহত রাখতে হবে। এবং এই চাপের পরেও যদি ভারত আমাদের সঙ্গে চুক্তি করতে রাজি না হয়, তখন যদি আমরা চীনের প্রস্তাবিত ওই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করি, তখন যদি ভারত এটা নিয়ে বাধা দিতে চায় বা আন্তর্জাতিক অঙ্গনে কথা বলতে চায়, সেটার কিন্তু গুরুত্ব তখন আর থাকবে না। সুতরাং যে কর্মসূচিটা দেওয়া হয়েছে, সেই কর্মসূচিটা আমি মনে করি যে আমাদের এই হিস্সা আদায়ের জন্যে একটু প্রেশার। আমি জনাব ফিদার কাছে আরেকটু টেকনিক্যালি জানতে চাচ্ছি যে বিষয়টা আপনি বলছিলেন বিরতির আগে, ঠিক চীনের সাথে যদি বাংলাদেশের এই বিষয়ে যেতেই হয় শেষ পর্যন্ত, কারণ আপনি জানেন যে জিওপলিটিক্সে একটি দেশ যখন তার পার্শ্ববর্তী দেশের কাছে কোনো বিষয়ে দুর্বল থাকে, তখন কিন্তু সে আরো বড় একটি দেশের কাছে যায়। এটি জিওপলিটিক্যাল ডিপ্লোম্যাসির একটি অংশ হতেই পারে এটি। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি এই টেকনিক্যাল জায়গা থেকে আমি জানতে চাচ্ছি যে চীন যে প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবটিকে বাংলাদেশের সর্বোচ্চ রকমভাবে যদি নেওয়া যায়, সেই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে উল্লেখ করা উচিত, দেখুন, কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত? দেখুন, বাংলাদেশ তো একটি স্বাধীন দেশ, সে যে কোনো দেশেরই কোনো উপস্থাপনাকে সে গ্রহণ করতে পারে, এটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, এটাই বাংলাদেশের সলিডারিটি। আমি মনে করি এখানে অন্য কোনো কিছু চিন্তা করার কোনো অবকাশই নেই। অতএব মানে আমরা যদি মনে করি যে হ্যাঁ, চীনের প্রস্তাবনাটাকে আমরা আরেকটু দেখে বা মডিফাই করে এটা বাস্তবায়নযোগ্য টেকনিক্যালি, আমি মনে করি এটা বাস্তবায়ন করা উচিত, দিস ফার্স্ট পয়েন্ট। তবে যেহেতু আমাদের প্রতিটা নদীর একটি প্রাকৃতিকগতভাবে তার প্রতিটা একটি ক্যারেক্টারিস্টিক্স আছে, তার একটি চলাচলের একটি পথ আছে, বিশেষ করে তিস্তার মতন নদী, যেটাকে আমরা খুবই খরস্রোতা নদী বলে থাকি, এবং এটাকে আমরা বলে থাকি একটি ফ্লাশি রিভার, এবং এর ফ্যান রিভার, অনেকগুলো টার্মিনোলজি আছে যেগুলোকে আমি আর ডিটেল বললাম না। তার জন্য এটাকে একটু বিশদভাবে আমরা যদি এটাকে সমীক্ষা করে এটা বাস্তবায়নযোগ্য আমি মনে করি। সেখানে অন্য কে কোন দেশ কি বলল সেটা বিবেচ্য বিষয় না, এখানে বিবেচ্য বিষয় হচ্ছে টেকনিক্যালিটিতে দেখা, এবং সেই টেকনিক্যাল ক্যাপাসিটি যেই দেশ থেকে আমরা নিচ্ছি তাদের এটা আছে কিনা, এই দুটো জিনিস আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি মূল্যবান। একটি হচ্ছে যে টেকনিক্যাল প্রস্তাবটা দিয়েছে সেটা কতখানি ফিজিবল, এটাকে একটু রিভিউ করা, এবং যারা বাস্তবায়ন করবে তাদের সেই টেকনিক্যাল ক্যাপাসিটি আছে কিনা সেটাকে দেখা। আরেকটু যোগ করি এখানে, শাহিন চৌধুরী, আপনিও বুঝতে পারবেন সেটি। এই টেকনিক্যাল জিনিস যেগুলো জিও পলিটিক্স এবং এনভায়রনমেন্টালি যেই পার্সপেক্টিভ, সেই জায়গাতে হয়তোবা এই নদী শাসনের ক্ষেত্রে চীনের চেয়েও অনেক বেশি টেকনিক্যালি ইউরোপের অনেক দেশ হতে পারে, বা ব্রাজিল হতে পারে, বা এই ধরনের ডেল্টা যাদের আছে তারা হতে পারে, কিন্তু জিওপলিটিক্যালি চীনকে এখানে ইনভলভ করা একটি তাৎপর্য রয়েছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সেই জায়গা থেকে আমি একটু দুজনের কাছেই জানতে চাই, প্রথমে জনাব ফিদাই বলেন যে চীনকেই কি আমরা এখানে করব, না অন্য কোনো দেশও এখানে আসতে পারে? দেখুন, আপনি যেহেতু জিওপলিটিক্যাল কথাটা বলেই ফেলেছেন, অতএব আমাদের ওয়াটার ডিপ্লোমেসিতে বলা হয় যে যদি এমন কোনো ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করতে পারি যেটা হয়তো আমাদের পার্শ্ববর্তী দেশকে রিয়ালাইজ করবে যে এই চুক্তি স্বাক্ষর বা আমরা নিজের ন্যায্য অধিকার বলছি সেই দিকে, তাহলে বাংলাদেশ সেটাকে সেই ইনস্ট্রুমেন্টকে ইউজ করতেই পারে। ডেফিনেটলি চীনের যে টেকনোলজি আছে, এই ধরনের টেকনোলজি বিশ্বের অন্যান্য দেশে বা আরও বেশি আছে, কিন্তু যেহেতু চীন আমাদের এই বেসিন এরিয়ার ভিতরে, মানে তাদেরও তো একটা আইডিয়া আছে যে আমাদের
গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা 3টি বড় বড় এবং বেসিন চীন ভারতও বেশ কয়েকটি হ্যাঁ। নদী শেয়ার করে এবং ব্রহ্মপুত্র নদীটা শেয়ার করে এবং সীমানা শেয়ার করে। এবং চীনও এই ধরনের নদীর, আপনি যেটা উদাহরণ হিসেবে বলেছেন, অনেকগুলো নদী কিন্তু তারা এই ধরনের ম্যানেজমেন্টে নিয়ে এসছে, এনভায়রনমেন্টকে ঠিক রেখেই। তো আমার কাছে মনে হয় এখানে জিওপলিটিক্যাল বা ডিপ্লোমেসি হিসাবে এই ধরনের ইনস্ট্রুমেন্টকে আমরা ইউজ করতে পারি এবং এটা আমি মনে করি ভারতের উপর একটি চাপ অবশ্যই ক্রিয়েট করবে। চৌধুরী, ধন্যবাদ। ফিদা সাহেব বলেছেন, আমি ওনার সঙ্গে শতভাগ একমত। আর আপনি যেটা বলেছেন যে বিকল্প কোনো আমরা সোর্সকে আমি ব্যবহার বলেছি করতে যে দুটো বিষয় মিলে, টেকনিক্যাল দিকটা তো অবশ্যই আছে আর জিওপলিটিক্যাল বিষয়টা। এখন বিষয়টা হলো যে এই প্রজেক্টটা কিন্তু একটি ব্যয়বহুল প্রজেক্ট। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা আপনি জানেন, যে আজকে আমাদের রিজার্ভের অবস্থা জানেন। সবচেয়ে ভালো হতো যদি এই রকম একটা প্রজেক্ট আমরা নিজস্ব অর্থায়নে করতে পারতাম, তাহলে তো আমাদের চীন কেন কারোর উপরে হাত বাড়াতে হতো না, হাত পাততে হতো না। আমাদের হাত পাততে হচ্ছে কেন? কারণ আমাদের আর্থিক সংগতিটা নেই, করলেও আপনাকে হাত পাততে হবে টেকনোলজির কারণে। সেটা ঠিক আছে, সেক্ষেত্রে বিতর্কটা কম হবে। সেক্ষেত্রে আপনার এই জিওপলিটিক্যাল তাতেও বিতর্ক হবেই, ইস্যুটা কম আসবে, বিতর্ক রাখবে, কম আসবে। আর অন্য যেটা আমরা মনে করেন যে ইউরোপের অনেক দেশ এই ব্যাপারে অভিজ্ঞ, কিন্তু ইউরোপের কোনো দেশের কাছ থেকে কিন্তু এই প্রস্তাবটা পাওয়া যায়নি। আমাদের কাছে একটাই প্রস্তাব আছে, সেটা হলো চীনের দেয়া প্রস্তাব। এবং উনি যেটা বলেছেন যে চীনের এই অঞ্চলের নদীগুলোর ব্যাপারে তাদের যে ধারণা আছে, সেটা কিন্তু ব্রাজিল বা ফ্রান্স বা জার্মানি তাদের কিন্তু এই ধারণাটা তাদের নেই। ওদের নদীগুলোর দুপাশে এত ঘনবসতিও নেই, এত ঘনবসতি নেই, নদীগুলো এত খরস্রোতা না, এবং এতটা ফ্লাড এখানে হয় না। কারণ আমাদের যেহেতু হিমালয় খুব কাছে, আমাদের ফ্লাডটা কেন হয়? কারণ হিমালয় আমাদের খুব কাছে এবং এই স্রোতটা এমনভাবে নেমে আসে যে দ্রুত সেটা পার্শ্ববর্তী জনপদকে ডুবিয়ে ফেলে। সুতরাং এই এক্সপিরিয়েন্সটা কিন্তু চায়নার আছে, কারণ চায়নাও এটা ফেস করছে। আপনি জানেন যে এই যে ব্রহ্মপুত্রের উজানে এয়ারলং, মানে ওদের চাইনিজ অংশটার নাম হলো এয়ারলং। এয়ারলংয়ে কিন্তু তাদের এ ধরনের একটি পরিকল্পনা আছে এবং বিশাল একটি প্রজেক্ট তাদের রয়েছে। যদিও এই প্রজেক্ট নিয়ে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে কিন্তু চায়নার কিন্তু মানে মনোমালিন্য। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। একটু অ্যাড করতে পারি? আমি জাস্ট বলবো যে শেষ প্রান্তে আমি বলবো না, এটা আমি পুরোপুরি মেনে নিতে পারছি না যে আমাদের সক্ষমতা নেই। আমাদের ফাইন্যান্সিয়াল সক্ষমতা আছে, আচ্ছা, কিন্তু এরকম একটি বড় নদীর আমাদের এই ধরনের ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্টের আমাদের হয়তো অভিজ্ঞতা নেই। আমাদের টেকনোলজি আছে, কিন্তু ব্যবহারিক যে অভিজ্ঞতা সেটা নেই। তার জন্যই আমরা আরেকটি দেশের এখানে আমরা টেকনিক্যাল সাপোর্টটা আমরা নিচ্ছি, যেহেতু চায়না এই ধরনের অনেক কাজ করেছে। আমাদের আত্মবিশ্বাস আছে, আমাদের টেকনিক্যাল পার্টের আত্মবিশ্বাস আছে, জি, আমাদের সেই সক্ষমতা আছে। জি, আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আজকের বিষয় ছিল তিস্তার বিস্তার এবং সমসাময়িক বিষয়। তিস্তা বিষয়টি এত বৃহৎ যে এটি আলোচনা করতে হলো, আর কোনো বিষয় আমরা আনতে পারলাম না। তবে একটি বিষয় আমি বলি, সেটি হলো যে দক্ষিণ এশিয়ার যে প্রধান 7টি দেশ, পরে আফগানিস্তান যুক্ত হয়, সেই 7টি দেশের মধ্যে বাংলাদেশের একমাত্র ইতিহাস, তারা যুদ্ধ করেছে। বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডে আছে, স্বাধীনতা দিবস আছে এবং বিজয় দিবস আছে, দুটির তাৎপর্য কিন্তু আলাদা। তেমনি বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে তখন সাহায্য হিসেবে ভারতকে নিয়েছে, এটি ছিল বাংলাদেশের একটি ডিপ্লোমেসি। বিষয়টি এমন নয় যে ভারত নিজের স্বার্থেই নিজের থেকে এসে বন্ধুত্ব দিয়েছে। বাংলাদেশের আধুনিক যে বাংলাদেশ, যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেই বাংলাদেশে একটি নদীর পানি দিয়ে তার জনগণকে সুবিধাভোগী করতে হলে যদি চীন কেন অন্য আরও কোনো দেশের প্রয়োজন পড়ে, সেই ডিপ্লোমেসি বাংলাদেশ করতেই পারে। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রমাণ। আমরা এই বিষয়টিকে অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে যে রাজনৈতিক সরকার তারা বিবেচনায় আনবেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার।